মমতার মুখে এখন ইন্ডিয়া জোটের কথা, একজোট হয়ে লড়ার কথা বলছেন যে আমরা শুধু ইন্ডিয়া জোট নয়, এছাড়াও অনেক রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো, আমরা সবাই মিলে একজোট হয়ে করবো। আর শুনুন, যারা ভোট লুট করেছে এ তো একদিন বেরোবে, যারা ইভিএম মেশিন লুট করেছে, এসআইআর এর নামে মানুষের ভোট কেটেছে, এ তথ্য তো আপনারা পাবেনই, সত্য কখনো চাপা থাকবে না। শুধুমাত্র প্রাসঙ্গিক থাকার জন্য, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলছেন। আমাদের এইসব নিয়ে কোনো আগ্রহীও নেই, তার কারণ পশ্চিমবঙ্গের জনতা এখন মমতার ব্যাপারে আগ্রহী নয়। মানুষ এখন মমতা নিয়ে কোনো কথা ভাবছে না বা কিছু বলছে না, শুধু একটা জিনিসই চাইছে, মমতার সময় যত দুর্নীতি হয়েছে তার নির্দিষ্ট তদন্ত এবং দোষীদের জেলে পোড়া, তার জন্যই মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, এবং সে কাজ সরকার করছেন, প্রশাসন করছেন, বিচার ব্যবস্থা করছে। আমাদের মমতার কোনো বক্তব্য নিয়ে কোনো রকম কোনো কিছু বলার নেই। এই যে আবার ইন্ডিয়া জোটের কথা, সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তাদের একজোট হওয়ার বার্তা দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসায় বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলির দোকান বন্ধ হতে চলেছে। সেই জন্য যারা বিভিন্ন সময়ে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা জোট তৈরি করেছেন। যে জোটের কথা আপনারা বলছেন তার চালিকা শক্তি হিসেবে 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শোষণ করা, বিভিন্ন প্রশাসনিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা তৃণমূল কংগ্রেস, সেই জোটের সঙ্গে আবার চালিকা শক্তি হিসেবে আছেন পশু খাদ্য ঘোটালার যিনি জেল খাটলেন অভিযুক্ত হয়ে, সেই লালু যাদব, যারা কিনা বিভিন্ন সময়ে দুর্নীতির প্রমাণিত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের জেল হয়েছে, হাজত হয়েছে, কারুর বহু টাকা জরিমানা হয়েছে, তারা মিলে ওখানে একটা জোট করেছে। তো এই জোটে আমাদের কি এলো গেল? মানুষ জানে, ওরা হাজার জোট করলেও মানুষ কখনো চোরেদের ভোট দেবে না, মানুষ বিজেপিকেই ভোট দেবে। গতকাল কখন পার্টিকে দেখেছেন সব, আমি ওখানেও যেতে পারি, আমি যাবো, হ্যাঁ বললেন মমতা। বাংলা একটা প্রবাদ আছে যে আসল আবার পাখি, তো এখন সেখানে যেতে হবে, কেননা আর তো কোনো যাওয়ার জায়গায় নেই। যেখানে আছেন যাবেন, যার সঙ্গে আছে, যেখানে যত রকমের ব্যবস্থা আছে তিনি সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হন, যত রকম পদ্ধতি আছে সেগুলোকে প্রয়োগ করুন, যা ইচ্ছে করতে পারেন, ওনার সেটা স্বাধীনতা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির কাছে তৃণমূল কংগ্রেস একটি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত শক্তিমাত্র, এর কোনো গ্রহণযোগ্যতার পশ্চিমবঙ্গের বাঙালির কাছে নেই। 21শে জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন মমতা। খেয়ে দে বিজেপির আর কাজ নেই? মমতাকে প্রাসঙ্গিক করার জন্য মঞ্চ ভাঙচুর করতে যাবে? আছে কে ওখানে যে ভাঙচুর করতে যাবে? আমাদের ওখানে তো লোকই নেই, বরঞ্চ ওদের ওই যে ব্যবস্থা আছে সেখানে ওরা ওরকমভাবে করুক। আমরা তো বলেইছি, যেখানে ইচ্ছে ওরা সেখানে সভা করুক, মানুষই নেই ওদের সঙ্গে। যারা নিজেদের শহীদদের জন্য রেকমেন্ড করা কমিশনের 20 লাখ টাকাও চুরি করে, যারা নিজেদের আহত সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যাদের 5 লাখ টাকা দেওয়ার কথা তাদের 15,000 টাকা দিয়ে চুপ করে ঘাপটি বেড়ে বসে থাকে, তাদের আবার শহীদ স্মরণ আর তাদের আবার ওইসব সম্মেলন, সেটা আবার ভাঙচুর করতে বিজেপি যাচ্ছে। বিজেপির আর কোনো কাজ নেই, বাজে কথা। ওরা যা পারে করুক, হাইকোর্টে করুক মামলা বা সুপ্রিম কোর্টে করুক, সত্য জনতারও জানা আছে, কোর্টেও সেটা প্রমাণিত হবে। আজকে 4 রকমের 21শে জুলাই আমরা দেখলাম। একদিকে কংগ্রেস দাবি করছে যে তাদেরই আন্দোলন 21শে জুলাই, অন্যদিকে দুই তৃণমূল তারা বলছে যে তারাই 21শে জুলাইয়ে শহীদদের যোগ্য তর্পণ এবং সম্মান দিয়েছে। দিল্লিতে আরেক তৃণমূল 21শে জুলাই পালন করলো। এই যে 4 রকমের 21শে জুলাই, তা নিয়ে কি বলবেন? কোনো রকমভাবেই 21শে জুলাই নিয়ে কোনো অনুষ্ঠান করার নৈতিক ক্ষমতা এই দলগুলোর কারোর নেই। প্রথমত, কংগ্রেস যদি মনে করে যে বাম বা সিপিএমের শাসনে তাদের যুব কংগ্রেসের যে মিছিল চলছিল তারা মারা গেছিল, গুলি চালনা করেছিল বাম বা সিপিএমের লোকেরা, তাহলে তারা আর কোনোদিনও সিপিএমের সঙ্গে হাত মেলাতে পারত না, রাজনৈতিক বাধ্যবাধকতা যাই হোক না কেন। উল্টো দিক থেকে তৃণমূল যদি মনে করে যে 21শে জুলাই তৃণমূলের সম্মেলন বা তৃণমূলের একটা শহীদ দিবস ইত্যাদি বলে তারা যদি মনে করে,
তাহলে তারা এই ভাবতে পারেন 20 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, কত টাকা মেলা খেলা ঠেলায় নষ্ট করেছে, কত টাকা অপার বাড়ি থেকে পাওয়া গেছে, মানুষগুলোকে দিতে পারতো না? নিজেদের শহীদদের সঙ্গে, রাজনৈতিক শহীদদের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করার পরেও একটা দল এত বড় বড় কথা বলবে? আর রইল বাকিরা, তারাও তো ওইখান থেকেই ছিটকে আসা সিস্টেমের অঙ্গ। তো তারাই বা আবার কি বলবে? তারা তো এর আগে কোনোদিন প্রতিবাদ করেনি। যাদের কথা আপনারা বলছেন যে ফ্র্যাকশন, তারা কোনোদিন বলেছে নাকি যে এই টাকাটা দিয়ে দেওয়া হোক? সবাই এক, রসুনের সব কোয়ারি শেকড় এক জায়গায়। চোরগুলো বিজেপিতে গেছে, একটাকেও ভবিষ্যতে দলে নেব না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যৎ থাকলে তো আর চোর গেছে, চোরগুলোকে রেখেছিলেন কেন আগে? কে চোর বিজেপিতে গেছে, কে সাধু হয়েছে, কে কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সার্টিফিকেট দেওয়ার আর কোনো অধিকার রয়েছে? একটা সময় মমতা হাওয়াই চটি পরে দাঁড়িয়ে আছেন, তার বিশাল কাট আউট দক্ষিণ ভারতীয় স্টাইলের, তার নিচে লেখা থাকতো সততার মমতা নাকি সমার্থক। এখন হচ্ছে জেনে গেছে জনতা কতটা অসৎ মমতা। সুতরাং এসব বলে আর লাভ হবে না। বলছি মঞ্চ থেকে বারে বারে একটা শব্দ এবং বারবার সেটা ধ্বনিত হলো, স্ট্যাম্পেড হয়ে যাবেন, স্ট্যাম্পেড হয়ে যাবেন। এই যে স্ট্যাম্পেড তো এটা কেন, এটা কি লোকই নেই তার স্টাম্পেড, ফালতু যত সব ব্যাপার। একটা পাড়ার শীতলা পুজোতে যত লোক হয় তার থেকে কম লোক। একটা অদ্ভুত সিস্টেম, বড় বড় কথা বললে হবে। আর আরেকজন তো বীর পুরুষের মতন ভাষণ দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন তেলেগু সিনেমার ডাবিং দেখছি। তো তাই বা কি হবে, দেখা যাক না কি হয়। আবার আমি 1997 সালে ফিরে যাব, বিজেপি দেখে নিয়েছে আজকের ভিড়, আটকাতে পারলে আটকান, আমি ছেড়ে কথা বলবো। বাপরে, ওই টাইম মেশিনটা কার কাছে আছে আমরাও দেখতে চাইছি। 1997 কেন, আরেকটুখানি পিছিয়ে যান। জয়প্রকাশের গাড়ি মনে নেই? আজকে মমতার ভাষণে বারবার অভিষেকের নাম উঠে এলো এবং পরিষ্কার বার্তা যে এত কিছুর পরেও অভিষেকের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বেরিয়ে গেছেন তারা সবাই অভিষেককে কাঠগড়ায় তুলেছেন, তারপরেও মমতা অভিষেকেরই পাশে। আপনাদের মন নেই কুসুম? এ কি, নিজের লোকের বাড়ির লোকের জন্য বাড়ির লোক গলা ফাটাচ্ছে। মাতৃসমা, এইটাই তো নিয়ম। এখানে গান্ধারী দুর্যোধনের জন্য গলা ফাটিয়েছিল, বাকি এরকম যুগে যুগে কালে কালে হয়েছে। তো এই নিয়ে কথা বলছেন কেন? নিজেরই তো বাড়ির লোক, একটুখানি একটা মানে আপনাদের কোনো দয়া মায়া নেই। এই 3 মাস এখনো হয়নি, সরকারটা চলে গেল, তারপরে আপনারা এরকমভাবে কথা বলছেন। ছি, এগুলো বলবেন না। মমতা যদি অভিষেকের হয়ে না বলেন, আপনার কি মনে হয় মমতা অন্য কারুর হয়ে বলবেন? এই তো কল্যাণবাবুকে নাকি আজকে এমনই বলেছেন, কল্যাণবাবুকে নাকি নামিয়ে দিয়েছেন। আবার সেদিন তো বলেছিলেন, কোন একটা সাক্ষাৎকারে দেখলাম আমাদের মদনবাবু বললেন যে না, আমরা কুকুরের মতন ছিলাম ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে, তারপরেও এই এরকম ব্যবহার কেন করেছেন? ওদের ঘরোয়া ব্যাপার, ওরা কি করছে ওদের ব্যাপার। নিজেদের বাড়ির লোকের কথা নিজেদের বাড়ির লোক যদি না বলে, তাহলে তো পরিবার বিষয়টাই উঠে যাবে, সেটাও তো দেখতে হবে। পূর্ব বর্ধমানে বিজেপি তৃণমূল সংঘর্ষ, শক্তিগড়ের বর্ষুল মোড় এলাকায় অভিযোগ, কলকাতাগামী তৃণমূল কর্মীরা আসছিল, তাদের উপর হামলা করেছে বিজেপি। বিজেপির লোকেরা তৃণমূলের উপরে হামলা করছে, একথা খুব ভুলভাল কথাবার্তা। যদি হামলা করারই হতো তাহলে 3 মাস সময় লাগতো না, 21শে জুলাই অবধি বিজেপির লোকেরা বসে থাকতো না। কিন্তু কোনো রকম প্ররোচনা, একতরফা প্ররোচনা, খবরে টিকে থাকার জন্য, রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য বহু জায়গায় তৃণমূলের রেসিডিউয়ালরা এখনো করছেন। বারে বারে বলছি, আপনারা ভুলে যাবেন না, এটা গত 15 বছরের তৃণমূল সরকার নয়, এটা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। আপনারা এটা ভুলে যাবেন না যে এটা অন্য কোনো দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। আপনাদের শত অত্যাচারের পরেও আমরা ক্ষমতায় এসেছি কারোর দয়ায় নয়, কারোর করুণায় নয়, নিজেদের জোরে এসেছি। সুতরাং এইগুলো করার আগে 1000বার ভাবুন, তারা হলে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। গতবার পর্যন্ত যে সমস্ত সেলিব্রিটিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চ আলো করেছিলেন এবং থাকতেন, তাদের আর এবারে কাউকেই দেখা গেল না এই 21শে জুলাইয়ের মঞ্চে। সেলিব্রিটিদের বোধহয় নিয়মই এইরকমই হয়। আমি সেলিব্রিটি ব্যাপারটা কম বুঝি, কেননা আমি ঠিক সেলিব্রিটি নই। কিন্তু আমরা তো খেটে খাওয়া প্রান্তিক মেধা শ্রমিক,
দরিদ্র উকিলামি, আমি ব্যক্তিগতভাবেও ঠিক বলতে পারবো না যে এদের সিস্টেমটা কি। তবে দুষ্টু লোকেরা বলে যে যেদিকে ঝোল এরা সেদিকেই ভাত মেখে খায়। দাদা, 21শে জুলাই মামলায় যুগ্ম কমিশনের রিপোর্ট তলব আদালতের আগামী 31শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব আদালতে কি ঘটনা ঘটেছিল তার ব্যাখ্যা দিতে হবে এবং বলেছে যে আজকে রাত 9টার মধ্যে টেকনোলজ ইলেকট্রিশিয়ান তাদের জিনিসপত্র সরিয়ে নেবে, রাত 10টা পর্যন্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে। দেবেন, আদালত রায় দিয়েছেন, প্রশাসন মেনে চলবেন, রাজ্য সরকার মেনে চলবেন। আদালতের কোনো রায়েরই আমরা কোনো কন্ট্রাডিক্ট করি না। আচ্ছা, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রবীন্দ্র জয়ন্তীর দিন আসুন, আমরা সারা ভারতে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি, আমার কারো প্রতি ইগো নেই। এটা কি বিলম্বিত বোধ হয়? জানি না, কেননা রবীন্দ্র জয়ন্তীতে ওনার স্বরচিত রবীন্দ্রসঙ্গীত শোনার কারোর ইচ্ছে থাকবে কিনা আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বরচিত রবীন্দ্রসঙ্গীত রবি ঠাকুরকে চ্যালেঞ্জ করে পরপর দুটো বই এবং তারপরে এরকম ধরনের কথাবার্তা বলা, মানুষ এগুলো নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দড়ি কলসির তুল্য, যে গলায় বাঁধবে সেই ডুববে। যার যার মাথায় দিদির হাত হয়েছে, হয় তারা জেলের ভাত খেয়েছে, নইলে তারা ক্ষমতার বাইরে চলে গেছে। এক অদ্ভুত ব্যাপার। আমরা এই নিয়ে বলবো না, গায়ের লোকেরা এগুলোকে তো অপয়া টপয়া না কিসব জন্য বলে, আমরা এগুলো নিয়ে বলতে পারি না, কারণ রাজনৈতিক গণতান্ত্রিক পরিসরে এইসব কথাবার্তা কংগ্রেসিরা বলেছিল। আমরা এগুলো তো বলি না, আমরা এগুলো নিয়ে কথা বলার উৎসাহিতও নই। কিন্তু মানুষ এটা কিভাবে দেখবেন জানি না। যাকে উনি ছুঁয়েছেন রাজনৈতিকভাবে, স্পর্শ দিয়েছেন, তিনি ক্ষমতার বাইরে চলে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন অথবা জেলে চলে গেছেন। এতদিন পর্যন্ত ইন্ডিয়া জোট দিয়ে অন্যরকম সুর, এখন দেখা যাচ্ছে বারবার ইন্ডিয়া জোটের প্রথমে তো শুনতাম যে ওনার কোনো ইগো নেই, তারপরে শুনতাম উনি নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন, তারপরে শুনতাম না আসলে উনি চালিকা শক্তি হচ্ছেন, তারপরে শোনা গেল যে না এইসব লোকেদের সঙ্গে উনি থাকবেন না, উনি আবার চলে আসছেন, মাঝে মাঝে গিয়ে ঢুকে পড়ছেন। এক অদ্ভুত মাদারিকা খেল। ও যাদের সময় আছে, যাদের সুযোগ আছে, যাদের পয়সা আছে, তারা ওইসব সার্কাস দেখতে যাবে। পশ্চিমবঙ্গের বাঙালি এখন নতুন সূর্যোদয় দেখতে পেয়েছে, তারা এখন নতুন আলোতে, নতুনভাবে নতুন পশ্চিমবঙ্গ বাঙালি তৈরি করার জন্য দৌড়চ্ছে। এখানে আর এইসব মমতা মঙ্গল কাব্য আর কেউ শুনতে রাজি নয়। রাজ্যে পালাবদলের পর পুলিশের উপরে আক্রমণ করা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কে শোনে কার কথা? আমরা গতকাল রাতে সেই পুলিশ আক্রান্ত হয়েছে। চিন্তা করবেন না, হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তারপরেও যারা হুঁশিয়ারি শোনেনি তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থার কথা শুভেন্দু অধিকারী ভেবে রেখেছেন এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে উনি যেটা বলছেন সেটা উনি করেছেন। বাকিটা ভবিষ্যৎ বলবে। তৃণমূলের হাত তো মমতার হাত অনেক তৃণমূল ছেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভোটে হারার পর এতে একদিকে ভিকটিম কার্ড খেলার সুযোগ পাচ্ছেন মমতা, আর অন্যদিকে যদি দেখেন তৃণমূলের যাবতীয় যে কর্ম দায় ও রাজনৈতিকভাবে দলত্যাগীদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে মমতা। কি এলো গেল, মানুষ জানে না কারা চুরি করেছে, মানুষ জানে না কার কথাতে চুরি হয়েছে, যে চুরি করেছে এবং যার কথায় চুরি করেছে দুটোই মানুষ জানে। মানুষ সেগুলোকে ঠিক সময় ব্যবস্থা নেবে। একদম সমাজের দৃশ্যমানতায় আছে কে কোন সময় কি করেছেন, কেউ ভুলিয়ে দিতে পারবে না। আমরাই আসল তৃণমূল, সাইনবোর্ড লাগালে তৃণমূল হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। নেতারা গেছে, কর্মীরা যায়। এখন কেউ যদি দুলাল কোম্পানির তালমিচড়ি হয় সেরকমভাবে যদি কেউ বলে সই এবং ছবি দেখিয়া লইবেন, এখন তারা সেটা বলছেন, বলার অধিকার সবার আছে, কিন্তু কেউ কি মানছে? আর আসল তৃণমূল, নকল তৃণমূল আবার কি? তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই বদমাইশ, তৃণমূল মানেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তৃণমূল মানেই সব কিছু গণ্ডগোলের। এটা তো সবাই জানে। মানুষ এখন আর তৃণমূল নিয়ে কিছু ভাবছে না। তৃণমূলের একটা দুঃস্বপ্নময় সময়। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সব বিক্ষোভে সামিল রয়েছে। তারাও ডিমান্ড করেছে যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চান। ঘটনা যেটা হয়েছে সেটার থেকে কোনো রকমভাবে কিচ্ছু হয়নি, কোনো অসুবিধে নেই, এরম কোনো কথা কেউ বলেনি। দায়িত্ব জ্ঞানহীনতার কোনো পরিচয় সরকারের তরফ থেকে আসেনি। সমস্ত বিষয়ের তদন্ত হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা, এটা সবাই বলেছেন। ভবিষ্যতে যাতে না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তারপরেও কেন যে এইসব লোকেরা এইসব করছেন সেটা বোঝাই যাচ্ছে, কেননা অনেকেই মুখোমুখি আর লড়তে চাইছেন না জনরোষের ভয়। তারা এখন একটা মুখোশ খুঁজছিলেন, তারা বিলেতি পয়সায় একটা মুখোশ বেশ ভালো বানিয়েও এনেছেন। তা নাহলে অত আর কথায় কথায় প্লেনে করে যাওয়া যায় নাকি প্লেনে করে গিয়ে সোজাসুজি যন্তর মন্তর ইত্যাদি জায়গায় যাওয়া যায়। যাই হোক, তারা করছেন, প্রধানমন্ত্রীর ঘরের সামনে করছেন, তারও একটা নির্দিষ্ট প্রতিঘাত তো থাকবেই, যখন হবে তখন দেখা যাবে। ছাত্রদের এই ক্ষোভ কি অমূলক? ব্যাপক লাঠিচার্জ, আমি আবারও- শেলিং, যেভাবে অত্যাচার হলো ওদের উপরে, আমি আবারও বলছি যে ছাত্রদের যে ক্ষোভ সেটা অমূলক নয়, কিন্তু ক্ষোভ দেখানোর পদ্ধতি হচ্ছে অমূলক। যে কোনো রকম আন্দোলনকে স্বাগত জানাতে হবে, যারা সরকারে আছেন তাদের, প্রশাসনও নির্দিষ্টভাবে সেই আন্দোলনকে অ্যাড্রেস করবেন। কিন্তু আন্দোলনের নামে হাই রোডে বন্ধ করে দেব, রাস্তায় আগুন জ্বালিয়ে দেব, ব্যাপক ভাঙচুর করব, বিভিন্ন সময় রাস্তা আটকে অন্য লোকেদের অসুবিধে করব, এগুলো চলতে পারে না। কোনো গণতান্ত্রিক দেশ এগুলো মেনে নেয় না। এবারে রইল বাকি যে এই ক্ষোভ কি অস্বাভাবিক, আমি আবারও বলছি, কেউ এর দায় এড়াতে চাননি। সবাই বলেছেন যে লিকের কথা বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের কথা, তাই নিয়ে সবার চিন্তা আছে এবং সবাই এটাকে ছিচি করেছেন, কেউ এটাকে আড়াল করতে চায়নি। কোনোভাবে সরকার পক্ষ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই জিনিসকে আড়াল করতে চায়নি, নিশ্চিত করা হবে বলে বলা হয়েছে, কমিটি গঠন হয়েছে। এরপরেও যদি কেউ এইসব করেন তাহলে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষকে বিপদে ফেলার চেষ্টা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সবাই আন্দোলন করুক, স্লোগান দিক, মিছিল করুক, মিটিং করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা কেন আটকাবে? প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধুমধুমার কাণ্ড ঘটানো, এটা তো নিজেদের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা। এর সঙ্গে তো আন্দোলনের কোনো যোগ আছে বলে মনে হয় না। ওই আন্দোলনটা করলে কি সবার কোশ্চেন ঠিক হয়ে যাবে এক্ষুনি, নাকি ভবিষ্যৎ একদম ঠিক হয়ে যাবে? যেটা প্রশাসনিক স্তরে সরকার যে ব্যবস্থা নিচ্ছেন তারপরেও যদি কিছু না হয় তখন ভাবা যেতে পারে। এই মুহূর্তে এই জন্য তো সরকার বড় রেসপন্সিবল, তার কারণ দীর্ঘদিন ধরে অনশন চলছে, সরকারের কোনো হেল্প, সরকার একটা ডেলিগেশন আলোচনায় বসতে চাইছে, সরকার আলোচনায় বসছে না, বারবার করে আবেদন নিবেদন করছে, যাচ্ছে না, আর এই অনশনের মুখে মুড়তে বসেছে, না, তখন ওদের সহকর্মীরা তো যাবেই আন্দোলন করতে। জেপি নাড্ডার সঙ্গে যখন বসা হয়েছে তার মানে তো বসাই হয়েছে, কারা তো গিয়ে সব বসেছেন, দেখলাম আপনাদেরই চ্যানেলে দেখা। একটা আন্দোলন শেষে লাঠি চার্জ করার পরে আন্দোলনে বসেছে। যাই বসেছেন, তো ন্যাচারালি বিভিন্ন সময় যদি এইগুলো যদি চলতে থাকে তাহলে তো মুশকিল। আমরা তো বারবার বলেছি যে সরকার পক্ষের কাজ করবেন, বিরোধীরা বিরোধীদের কাজ করবেন। আর এক দাবিতে অনড় থাকা আর যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে তারই চেষ্টা করা, দুটো আলাদা বস্তু। এই বিষয়ে একদম পরিষ্কার যে কেউ দায় এড়াতে চায়নি। আমি আবারও বলছি, সরকার দায় এড়াতে কখনোই চায়নি। সরকার বলেছে ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য দেখা হচ্ছে এবং নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরেও এই জিনিস আসার পরেও, দায় স্বীকারের পরেও যদি কেউ আন্দোলন করে তাহলে সেটা যায় কি? সেটা বোধহয় গণতন্ত্রেতেও, কোনো গণতান্ত্রিক পরিসরে সেটা যায় না।